তো আজকে আমাদের ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াসের জিকে ফ্রি ব্যাচের প্রথম ক্লাস। দেখো, আমি তোমাদের বলেছিলাম যে তোমাদের আমি ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াসের জিকেটা সম্পূর্ণ ইউটিউবে ফ্রিতে কভার করাবো। তো সেই মতোই আজকে আমাদের প্রথম ক্লাস, এবং আমি যে জিকের ফ্রি ব্যাচের যে ভিডিওটা বানিয়েছিলাম সেখানে আমি বলেছিলাম যে আমরা জিকে কীভাবে ধাপে ধাপে এগোবো বা আমাদের সেই ফ্রি ব্যাচে কী কী থাকছে সেগুলো কিন্তু আমি একটা ভিডিওতে আলোচনা করেছি। তো তোমরা যারা সেই ভিডিওটা দেখোনি অবশ্যই দেখে আসো, তার লিঙ্ক ডিসক্রিপশানে পেয়ে যাবে। তো যাই হোক, তো আজকে আমাদের প্রথম ক্লাস। আজকের ক্লাসে আমরা আলোচনা কী করব? আজকের ক্লাসে আমরা আলোচনা করব ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াসের যে বিগত বছরে ইতিহাসের প্রশ্নগুলো এসেছিল তার কিন্তু সম্পূর্ণ বিশ্লেষণ আজকের ক্লাসে আমরা করব। কোন কোন প্রশ্ন এসেছিল, কোথা থেকে এসেছিল, বা সেই প্রশ্ন রিলেটেড আরও কী কী আমাদের পড়তে হবে সম্পূর্ণটাই কিন্তু আজকের ক্লাসে আলোচনা করব। তো আজকের ক্লাসের পরে তোমাদের কিন্তু একটা ধারণা হয়ে যাবে যে ইতিহাস থেকে তোমাদের মিসলেনিয়াস পরীক্ষার জন্য কী কী টপিকগুলো বেশি বেশি করে পড়তে হবে। ঠিক আছে, তোমরা খাতা পেন নিয়ে বসো, আমি যেইগুলো জিনিসগুলো বলবো সেগুলো কিন্তু তোমরা চাইলে নোটস করে নিতে পারো। আর আজকের ক্লাসের পিডিএফটা সম্পূর্ণ তোমরা ফ্রিতে পেয়ে যাবে। তার জন্য কিন্তু অবশ্যই তোমাদের প্রথমে একটাই কাজ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা সম্পূর্ণ দেখো, তাহলেই বুঝতে পারবে যে কী করে পাবে। ঠিক আছে, তো আজকে আমাদের ইতিহাস আলোচনা করবো। এর পরবর্তী আমাদের যে পলিটি, সায়েন্স, স্ট্যাটিক জিকে সম্পূর্ণ কিন্তু আমরা পিওয়াইকিউ এভাবেই কিন্তু একে একে শেষ করব। ঠিক আছে, তো শুরু করছি আজকের আলোচনা। দেখো, প্রথম প্রশ্ন। দেখো, প্রথম প্রশ্ন, এগুলো একটু হয়তো তোমাদের একটু মানে প্রশ্নগুলো একটু একটু আপছা আপছা লাগতে পারে, কারণ এটা আমি ডাইরেক্ট প্রশ্নপত্রের ফটো এখানে দিয়েছি, সেক্ষেত্রে একটুখানি ব্লারি আছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নেবে। আমি তাও প্রশ্নটা আমি বলেই দেবো। দেখো, প্রথম প্রশ্ন এসছে, সবে মনীষে পজমমা, এটা কার উক্তি? লর্ড ঋষভ, সম্রাট অশোক, গৌতমীপুত্র সাতকর্ণী, সুপার্শ্বনাথ। দেখো, এখানে এই যে প্রশ্নটা আছে এটা কিন্তু আমাদের এসছে প্রাচীন ভারত থেকে। ঠিক আছে, এই উক্তিটার এই উক্তি হচ্ছে অশোকের, মানে অপশান নাম্বার বি। দেখো, আমি এখানে প্রশ্নটা একবারে উত্তরটা এখানেই কেন দিয়েছি, কারণ এটা কিন্তু আমাদের কোনো রকমের মক টেস্ট বা প্র্যাকটিস ক্লাস নয়, এটা হচ্ছে আমাদের পিওয়াইকিউ বিশ্লেষণ ক্লাস। সেক্ষেত্রে আমি এখানে উত্তরটা দিয়েই দিয়েছি, আমাদের জাস্ট জানতে হবে আমাদের কোথা থেকে প্রশ্নগুলো এসেছিলো। ঠিক আছে, তো এই প্রশ্নটা কোথা থেকে এসছে? এই প্রশ্নটা এসছে কিন্তু আমাদের মৌর্য সাম্রাজ্য থেকে। ঠিক আছে, মৌর্য সাম্রাজ্য থেকে কিন্তু এই প্রশ্নটা এসছে। তো আমাদের প্রথম কাজ হচ্ছে, আমাদের দেখো মৌর্য সাম্রাজ্য থেকে একটা প্রশ্ন এসছে, মৌর্য সাম্রাজ্যটা ভালো করে আমাদের পড়তে হবে। মৌর্য সাম্রাজ্য, দেখো এই যে ঋষভদেব, আমরা একটু আলোচনা করে দিই মানে এই রিলেটেড কী কী প্রশ্ন আসতে পারে। ঋষভদেব কী ছিলেন? তিনি ছিলেন কিন্তু প্রথম তীর্থঙ্কর, জৈন মতানুসারে এই ধর্মচক্রের প্রবর্তক ঋষভদেব। এখানে কিন্তু ঋষভদেব ভালো করে পড়তে হবে, আমাদের বৌদ্ধ যে ধর্ম সেটাও কিন্তু ভালো করে পড়তে হবে। সম্রাট অশোক, কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা দেখে তিনি যুদ্ধনীতি ত্যাগ করে ধর্ম প্রচার করেন এবং তার শিলালিপিতে নিজেকে দেবনাম প্রিয় প্রিয়দর্শী হিসেবে উল্লেখ করেছেন। গৌতমীপুত্র সাতকর্ণী, তিনি ছিলেন সাতবাহন বংশের শ্রেষ্ঠ সম্রাট, তাকে এক ব্রাহ্মণ, ক্ষত্রিয় তর্পণ মানব মর্দনকারী বলা হয়। ঠিক আছে, এই উপাধিগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তোমরা চাইলে এগুলো কিন্তু নোটস করে নিতে পারো। তো প্রথম প্রশ্নটা আমরা দেখে নিলাম যে এই প্রশ্নটা এসেছিল প্রাচীন ভারত থেকে এবং মৌর্য সাম্রাজ্য থেকে। তো এগুলো কিন্তু ভালো করে পড়তে হবে। যেমন এখানে বৌদ্ধ ধর্ম থেকে এসেছিলো, বৌদ্ধ ধর্ম ভালো করে পড়তে হবে। ঠিক আছে, বৌদ্ধ ধর্ম পড়তে হবে। এখানটাও কিন্তু আমাদের সাতবাহন সাম্রাজ্যটা ভালো করে পড়তে হবে। গৌতমীপুত্র সাতকর্ণী থেকে অনেক প্রশ্ন আসে পরীক্ষায়, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সম্রাট অশোক থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে, সম্রাট অশোক থেকে। এখান থেকে যেমন সম্রাট অশোকের যে শিলালিপিগুলো আছে, স্তম্ভলিপি আছে, সেখান থেকে কিন্তু বেশি বেশি প্রশ্ন আসে। তো এখান থেকে কিন্তু এগুলো তোমাদের পড়া মাস্ট। ওকে, নেক্সট দেখো, পরবর্তী প্রশ্ন, কোন ভারতীয় সুলতান নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মজুতদারি নিষিদ্ধ করেন? এই প্রশ্নটা আমি কিন্তু যখন আমি অন্যান্য ক্লাসে যে জিকে করা, এটা কিন্তু অনেকবার বলেছি যে যখনই যে নিত্য প্রয়োজনীয় বা বাজার এই সব জিনিস দেখবে না, তখন ডাইরেক্ট কিন্তু আলাউদ্দিন খলজি টিক করবে। আলাউদ্দিন খলজি কিন্তু এগুলো এই সমস্ত জিনিস নিয়ে এসেছিলেন। ঠিক আছে, আলাউদ্দিন খলজি। এটা কোথায়? এটা হচ্ছে মধ্য ভারতের ইতিহাস। মধ্য ভারতে কি? এটা হচ্ছে দিল্লি সুলতানি। দিল্লি সুলতানি। ঠিক আছে, তো এখান থেকে কিন্তু প্রশ্ন এসছে। তো আমাদের দিল্লি যে সালতানাত, এটা কিন্তু একদম ভালো করে পড়তে হবে। এটা কিন্তু শুধু এই পরীক্ষার জন্য না, এটা কিন্তু প্রচুর পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। মানে সেন্ট্রাল বলো স্টেট বলো, প্রত্যেক পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন আসে। ইলতুৎমিশ থেকে প্রশ্ন আসে, বলবন থেকে আসে, ফিরোজ শাহ তুগলক থেকে আসে। দেখো, তিনি প্রথম সুলতান যিনি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম নির্ধারণ করেছিলেন এবং রেশনিং ব্যবস্থা চালু করেছিলেন। তো রেশনিং ব্যবস্থা যদি বলে কে চালু করেছেন, তাহলেও কিন্তু হবে আলাউদ্দিন খিলজি। বাজার তদারকির জন্য তিনি শাহানাই মান্ডি নামক নতুন পদ ও দপ্তর তৈরি করেন। মানে বাজারে একটা নির্দিষ্ট দাম ফিক্সড করা হয়েছিল এবং সেটা সবাই, যে বাজারের যারা
দোকানদার রয়েছে তারা সেটাকে মেনটেন করছে কি না সেটা দেখার জন্য কিন্তু তিনি শাহনাই মান্ডি নামক একটা পদ তৈরি করেছিলেন। এদের কাজ হচ্ছে এগুলোকে দেখা যে সবাই কিন্তু ঠিকঠাক করছে কি না। সেনাবাহিনীতে দুর্নীতি রুখতে তিনি ঘোড়া চিহ্নিত করার জন্য দাগ এবং সৈন্যদের পরিচয়পত্রের জন্য হুলিয়া, ঠিক আছে? এগুলো কিন্তু তিনি চালু করেছিলেন। দাগ ও হুলিয়া চালু করেছিলেন কে? আলাউদ্দিন খলজি। দিল্লির বিখ্যাত আলাই দরওয়াজা এবং সিডি ফোর্ট তিনিই কিন্তু তৈরি করেছিলেন। তাকে অনেক সময় দ্বিতীয় আলেকজান্ডার বা সিকান্দার সাইনি বলা হয়, ঠিক আছে? তো এগুলো কিন্তু তার উপাধি, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে? তো আজকে আমাদের জাস্ট পিওয়াইকিউ বিশ্লেষণ। আমরা কিন্তু আমাদের অরিজিনাল যে ক্লাসগুলো করাবো, মানে এরপরে যখন সাবজেক্ট ওয়াইজ ক্লাস করাবো তখন কিন্তু ঠিক এভাবেই কিন্তু আমরা ক্লাসগুলো এগোবো, ঠিক আছে? তো আমাদের এখান থেকে বুঝলাম যে মধ্য ভারত থেকেও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন আসছে। তো মধ্য ভারতের সুলতানি যুগটা কিন্তু পড়তে হয় ভালো করে। পরবর্তী প্রশ্ন দেখো আমাদের কি বলছে, এদের মধ্যে থেকে কোন রাজা সকল উত্তরা পথনাথের উপাধি গ্রহণ করেছিলেন? এটার উত্তর কী হবে? এটার উত্তর হবে হর্ষবর্ধন, ঠিক আছে? দেখো উপাধি, তাকে সকল উত্তরা পথনাথ বলা হতো, যার অর্থ হচ্ছে উত্তর ভারতের সকল পথের অধিপতি। উৎস, চালুক্যরাজ কবি রবিকীর্তি তার আইহোল প্রশস্তিতে হর্ষবর্ধনকে নামে অভিহিত করেছিলেন। মানে আইহোল প্রশস্তি থেকে আমরা হর্ষবর্ধনের কথা জানতে পারি, এবং হর্ষবর্ধনের সভাকবিকে রবিকীর্তি, এটা কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে? তার রাজধানী ছিল কনৌজ, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আগের রাজধানী ছিল থানেশ্বর, তারপরে কনৌজ। চীনা পরিব্রাজক, তার সময় কিন্তু চীনা পরিব্রাজক ইউয়েনসাং ভারতে ছিলেন, এটা কিন্তু তিনি ছিলেন দ্বিতীয় চীনা পরিব্রাজক, মানে সেকেন্ড ট্রাভেলার, ওকে? তো আমাদের কিন্তু হর্ষবর্ধনটা ভালো করে পড়তে হবে। হর্ষবর্ধন কোন দেওয়ালে কোন সাম্রাজ্য, মানে কোন বংশের? উঠতে হবে কিন্তু পুষ্যবতী বংশের, ঠিক আছে? তো ওগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন কি দিয়েছিল? নেক্সট প্রশ্ন দিয়েছিল ধর্মচক্র প্রবর্তন কি? দেখো আর একটা বৌদ্ধ ধর্ম থেকে প্রশ্ন। তো আমাদের বৌদ্ধ ধর্ম, জৈন ধর্মটা কিন্তু অত্যন্ত গুরুত্ব সহকারে পড়তে হবে, ঠিক আছে? ধর্মচক্র প্রবর্তন হচ্ছে নির্বাণ লাভের পর সারনাথের গৌতম বুদ্ধের ধর্মপ্রচার, ঠিক আছে? দেখো গৌতম বুদ্ধের জীবনের যে সমস্ত ঘটনাবলীগুলো আছে গুরুত্বপূর্ণ, সেগুলো কিন্তু বিভিন্ন চিহ্ন দ্বারা চিহ্নিত করা হয়। যেমন জন্মটাকে পদ্ম বা ষাঁড়, গৃহত্যাগের নাম হচ্ছে মহাভেনিষ্ক্রমণ, এটাকে হচ্ছে ঘোড়া চিহ্ন। জ্ঞান লাভ, এনলাইনমেন্ট, এটা হচ্ছে নির্বাণ বা সম্বোধি। এটা হচ্ছে অশ্বত্থ গাছ, বলিবৃক্ষ। ধর্মপ্রচারকে হচ্ছে ধর্মচক্র প্রবর্তন, এটা হচ্ছে চক্র। দেহত্যাগ করছে মহাপরিনির্বাণ, এটা হচ্ছে স্তূপ, ঠিক আছে? এগুলো কোন স্থানে হয়েছিল সেগুলো কিন্তু লেখা আছে, এগুলো তোমরা পিডিএফ থেকে দেখে নেবে। তো আমাদের মোটামুটি বুঝলাম যে বৌদ্ধ ধর্ম, জৈন ধর্মটা কিন্তু অত্যন্ত গুরুত্ব সহকারে পড়তে হবে। দেখো এবার আমাদের আধুনিক ভারত থেকে একটা প্রশ্ন এসেছে। আধুনিক ভারত থেকে কী প্রশ্ন এসেছিল? যে ভারতে আগস্ট আন্দোলন হয়েছিল কবে? আগস্ট আন্দোলন কিন্তু অনেকে কিন্তু বুঝতে পারেনি পরীক্ষার সময়। আগস্ট আন্দোলনটা আসলে কিন্তু ভারত ছাড়ো আন্দোলন, এটা 1942 সালে হয়েছিল, মানে অপশন নাম্বার এ। দেখো এই যে আমাদের এখান থেকে কিন্তু দেখো একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে যে 1942 সালের আগস্ট আন্দোলন, তারপরে আইন অমান্য আন্দোলন, তারপরে তোমাদের অসহযোগ আন্দোলন, এই যে মেজর আন্দোলনগুলো হয়েছিল, এগুলো কিন্তু থেকে প্রশ্ন দেবেই দেবে। তো এগুলো কিন্তু ভালো করে পড়তে হবে। কবে হয়েছিল, নেতৃত্ব কে দিয়েছিল, তার গুরুত্বপূর্ণ যে স্লোগানগুলো সেগুলো কিন্তু পড়তে হবে। দেখো 1942 সালের 8ই আগস্ট বোম্বাইয়ের গোয়ালিয়র ট্যাঙ্ক ময়দানে ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে ভারত ছাড়ো প্রস্তাব গৃহীত হয় এবং 9 আগস্ট তা শুরু হয়। এই আন্দোলনের একটা গুরুত্বপূর্ণ যে স্লোগান সেটা ছিল করেঙ্গে মরেঙ্গে বা ডু অর ডাই, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এটা বলে কে দিয়েছিল? উত্তর হবে গান্ধীজি। কোন আন্দোলন দিয়েছিল? উত্তর হবে আগস্ট আন্দোলন বা ভারত ছাড়ো আন্দোলন 1942 সালে। আন্দোলন শুরু হতেই প্রধান নেতাদের গ্রেফতার করা হয় এবং অরুণ আসফ আলী তিনি কিন্তু বোম্বাইতে জাতীয় পতাকা উত্তোলন করে এবং আন্দোলন হাল ধরে রাখে, ঠিক আছে? এবং এটা যেহেতু এটা আগস্ট মাসে হয়েছিল, তাই এটাকে কিন্তু আগস্ট বিপ্লব বা আগস্ট আন্দোলন বলা হয়, ঠিক আছে? তো এখান থেকে কিন্তু এগুলো পড়তে হবে। নেক্সট প্রশ্ন দেখো কি দিয়েছিল, যে ব্রিটিশ ভারতের শেষ গভর্নর জেনারেল এবং প্রথম ভাইসরয় কে ছিলেন? মানে শেষ গভর্নর জেনারেল এবং প্রথম ভাইসরয়, এটার উত্তর কী? এটার উত্তর হবে কিন্তু অপশন নাম্বার ক, লর্ড ক্যানিং। লর্ড ডালহৌসি তিনি শতবিপ্লব নীতি প্রচলন করেছিলেন। লর্ড কার্জন 1905 সালে তিনি বঙ্গভঙ্গের সময় ভারতের ভাইসরয় ছিলেন, এবং লর্ড মাউন্টব্যাটেন তিনি ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় এবং স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমাদের কিন্তু এখান থেকে একটা জিনিস বোঝা যাবে যে আমাদের যে গভর্নর জেনারেল ছিলেন, বিভিন্ন গভর্নর জেনারেল, ভাইসরয়, এদের কিন্তু সম্পর্কে আমাদের পড়তে হবে। তারা কোন কোন নীতি নিয়ে এসেছিলেন বা কোন কোন কার্য করেছিলেন, তাদের সময় কী কী ঘটেছিল, সেগুলো কিন্তু আমাদের ভালো করে পড়তে হবে। সেখান থেকে প্রশ্ন একদম 100% দেওয়ার সম্ভাবনা কিন্তু খুবই বেশি। তো এগুলো কিন্তু ভালো করে পড়বে। 100% তো পুরোই হয়ে যাচ্ছে, 99% বলে দিলাম, যাও 99% দেওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমাদের কিন্তু প্রত্যেকটা যে গভর্নর জেনারেল বা ভাইসরয় ছিলেন তাদের সম্বন্ধে কিন্তু পড়তেই হবে, ঠিক আছে? লর্ড ক্যানিং, এটা কিন্তু মাথায় রাখবে। তারপর দেখো লর্ড ক্যানিংয়ের সময় হচ্ছে 1857 সালের বিদ্রোহ হয়েছিল, এগুলো কিন্তু
জানা দরকার। আমরা যখন সাবজেক্ট ওয়াইজ ক্লাস করবো তখন কিন্তু সমস্ত কিছু দেখবো। আমরা যেহেতু আজকে বিশ্লেষণ ক্লাস করছি তাই কিন্তু জাস্ট এগুলো দেখে নিচ্ছি। দেখো পরবর্তী মনশব্দই প্রথার প্রবর্তক কে? এটা হচ্ছে মুঘল সাম্রাজ্য থেকে এসছে। মুঘল সাম্রাজ্য থেকে এসছে, এর উত্তর হবে কিন্তু আকবর। দেখো এখানে উত্তরে আয় রয়েছে। মনশব্দের প্রথা প্রবর্তন করেছিলেন হচ্ছে আকবর। মুঘল সাম্রাজ্য, সুলতানি সাম্রাজ্য এই দুটো থেকে কিন্তু মধ্য ভারত থেকে প্রশ্ন দেয়। ঠিক আছে? দুটো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো প্রবর্তন 1571 সালে সামরিক ও প্রশাসনিক ব্যবস্থা প্রবর্তন করেন আকবর। অর্থ মানে মনসব কথার অর্থ কি? মনসব কথার অর্থ হচ্ছে ফার্সি শব্দের অর্থ হচ্ছে পদমর্যাদা। যারা এই পদের অধিকারী ছিলেন তাদের বলা হতো মনসবদার। ঠিক আছে? জাত ও সাওয়ার কি? মনসবদারের দুটি ভাগে বিভক্ত করা হতো। জাত মানে হচ্ছে পদমর্যাদা এবং বেতন বা বোঝানো হয়, এবং সাওয়ার দিয়ে বোঝানো হয় যে সেই মনসবদারকে কতগুলো ঘোড়া বা অশ্বরোহী সৈন্য রাখতে পারবে। ঠিক আছে? এগুলি কিন্তু মাথায় রাখবে। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো। নেক্সট প্রশ্ন বলেছে যে ভারতের শেষ ভাইসরয় এবং শেষ গভর্নর জেনারেলের নামগুলি কি? দেখো একটু আগেই বললাম আমরা ভাইসরয় থেকে, তো দুটো প্রশ্ন কিন্তু ভাইসরয় থেকে চলে এসছে। ঠিক আছে? দেখো শেষ ভাইসরয় আমরা কি বললাম? লর্ড মাউন্টব্যাটেন। আর শেষ গভর্নর জেনারেল শ্রী রাজাগোপালাচারী। ওখানে আমরা দেখলাম যে ভারতের এটা হচ্ছে কি বলতো, শ্রী রাজাগোপালাচারী যদি বলে ভারতীয় প্রথম গভর্নর জেনারেলকে যদি বলে ভারতে যদি উল্লেখ করে তাহলে কিন্তু শ্রী রাজাগোপালাচারী হবেন। ঠিক আছে? যদি ভারতে উল্লেখ করেন। বাকি স্বাধীনতার পরে হচ্ছে লর্ড মাউন্টব্যাটেন প্রথম ছিলেন। ঠিক আছে? লর্ড লিনলিথগো তিনি ভারত ছাড়ো আন্দোলনের সময় ভারতের ভাইসরয় ছিলেন। দেখো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। লর্ড ওয়াভেল ক্যাবিনেট মিশন সিমলা কনফারেন্সের সময় তিনি দায়িত্ব ছিলেন। লর্ড মায়ো তার সময় কিন্তু ভারতের প্রথম আদমশুমারি হয়েছিল 1972 সালে। তাই কিন্তু এটা সম্পূর্ণ নয়, এটা জাস্ট এক জায়গায় হয়েছিল, এবং তিনি একমাত্র ভাইসরয় যাকে কিন্তু হত্যা করা হয়। আর একে হত্যা করেন কে? একে হত্যা করেন মনে পড়ছে না। ঠিক আছে, পরে আমি যখন ক্লাস করবো তখন বলে দেবো। দেখো এই যে ভাইসরয়গুলো এই সম্পর্কে কিন্তু আমাদের জানতেই হবে, এখান থেকে কিন্তু প্রশ্ন প্রচুর দেয়। ঠিক আছে? নেক্সট প্রশ্ন কি বলছে দেখো। নেক্সট প্রশ্ন বলছে আমাদের নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না? এটা যদিও আমরা পলিটি থেকেও এই প্রশ্নটা দিতে পারে, মানে পলিটি থেকে কিন্তু প্রশ্নটা পলিটির প্রশ্ন অ্যাকচুয়ালি। যদি বলে তাহলে এটা উত্তর হবে কিন্তু জন সাইমন। ঠিক আছে? জন সাইমন কিন্তু ছিলেন না। বাকি প্যাথিক লরেন্স, স্ট্যাফোর্ড ক্রিপস, এভি আলেকজান্ডার কিন্তু ছিলেন, এবং তাদের যদি বলে সভাপতি কে ছিলেন তাহলে কিন্তু হবে প্যাথিক লরেন্স। ঠিক আছে? তারপর হচ্ছে আমাদের পরবর্তী প্রশ্ন দিয়েছিল হচ্ছে নিম্নলিখিত শিল্পীদের মধ্যে কে বেঙ্গল স্কুল অফ আর্ট ঘরানার অন্তর্ভুক্ত ছিলেন না? ঠিক আছে? এটার উত্তর হবে কি? রাজা রবি বর্মা। ঠিক আছে? প্রতিষ্ঠাতা কে ছিলেন এই যে বেঙ্গল স্কুল অফ আর্টের? অবনীন্দ্রনাথ ঠাকুর। সদস্য ছিলেন নন্দলাল বসু, সুনয়নী দেবী, অসিত কুমার হালদার প্রমুখ কিন্তু ছিলেন। ঠিক আছে? যদিও এটা ইতিহাসের প্রশ্ন দিয়েছি আমি, ঠিক আছে, এটা করে নাও, তাও সমস্যা তো নেই, সমস্যা কি আছে। নেক্সট কি বলছে? নেক্সট প্রশ্ন কি বলছে যে নিম্নলিখিত প্রাচীন ভারতীয় রাজাদের মধ্যে কে নিজের সাম্রাজ্যকে হুন আক্রমণ থেকে রক্ষা করেছিলেন? ঠিক আছে? গুপ্ত সাম্রাজ্যকে প্রশ্ন হচ্ছে, দেখো আমি বললাম যে এই যে গুপ্ত সাম্রাজ্য, গুপ্ত গুপ্ত মৌর্য এই সাম্রাজ্যগুলো এগুলো কিন্তু পরীক্ষায় দেয়। গুপ্ত সাম্রাজ্য, মৌর্য সাম্রাজ্য, ওখানে আমি বললাম মোগল সাম্রাজ্য, সুলতানি সাম্রাজ্য, এগুলো কিন্তু প্রশ্ন দেবেই। ঠিক আছে? এর উত্তর হবে স্কন্দগুপ্ত। হুনদের যে আক্রমণ সেটাকে তিনি প্রতিহত করেন, তার জন্য তাকে কিন্তু বলা হয় ভারতের রক্ষাকর্তা। এটা ভালো করে মনে রাখবে। তার সম্পর্কে আমরা কোথা থেকে জানতে পারি? তার সম্পর্কে আমরা জানতে পারি ভিতারি স্তম্ভলিপি থেকে। সমুদ্রগুপ্ত তাকে ভারতের নেপোলিয়ন বলা হয়, এটাকে নেপোলিয়ন কে বলেছেন? ভিনসেন্ট স্মিথ। অশোক তাকে দেবরাম প্রিয়দর্শী বলা হতো। কনিষ্ক তিনি কুষাণ বংশের শ্রেষ্ঠ রাজা, এবং তার সময় চতুর্থ বৌদ্ধ সঙ্গীত হয়েছিল। আবার বৌদ্ধ জৈন ধর্ম কিন্তু আমাদের ভালো করে পড়তে হবে। কুষাণ বংশটা ভালো করে পড়তে হবে, কনিষ্ক সম্পর্কে ভালো করে পড়তে হবে, এখান থেকে কিন্তু প্রশ্ন দেয়। পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে, কি এসেছিল প্রশ্ন যে কার রাজসভার অন্যতম শ্রেষ্ঠ সঙ্গীত ছিলেন? তানসেন। দেখো এটা হচ্ছে আকবর। আসল নাম কি ছিল তানসেনের? রামতনু পান্ডে। এখান থেকে প্রশ্ন দিতে পারে, খুব গুরুত্বপূর্ণ। উপাধি ছিল তার মিয়া উপাধি, আকবর দিয়েছিলেন। তার নবরত্ন, তিনি কিন্তু আকবরের একটা, মানে আকবরের যে নবরত্ন ছিলেন তাদের মধ্যে একজন অন্যতম সদস্য। তার বিখ্যাত রাখি ছিল মিয়াকি মালহার এবং দরবারি কানাড়া। এটা কিন্তু মাথায় রাখবে। তো তানসেন থেকে প্রশ্ন কিন্তু দেয়। নেক্সট, আজীবক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতাকে উত্তর হবে কিন্তু ঘোষণা মহাকালীপুত্র। ঠিক আছে? এটা কিন্তু দেখে রাখবে। পরবর্তী প্রশ্ন দেখো কী দিয়েছিল, এটাও কিন্তু আমাদের সেই বৌদ্ধ ধর্ম থেকে প্রশ্ন এসছে, এটা কিন্তু মাথায় রাখবে। তারপর দেখো পরবর্তী প্রশ্ন আমাদের মানে বুঝতে পারছি যে বৌদ্ধ জৈন ধর্মটা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ। এখান থেকে দেখো ট্রি অফ লিবার্টি কে মহীশূরের রোপণ করেন? এটা উত্তর হবে কি? টিপু সুলতান। এটা হচ্ছে ইঙ্গো মারাঠা বলছি, এটা হচ্ছে মহীশূর যুদ্ধ। ঠিক আছে? এটা কিন্তু এখান থেকে প্রশ্ন এসছে।
টিপু সুলতান ফরাসি বিপ্লবের আদর্শে অনুপ্রাণিত হয়েছিলেন এবং ফরাসি বিপ্লবীদের সাথে সংহতি প্রকাশ করতে তিনি রাজধানী শ্রীরঙ্গপত্তনমে 1794 সালে এই ট্রি অফ লিবার্টি বা স্বাধীনতা বৃক্ষ রোপণ করেন। তিনি কিন্তু জ্যাকোবিন ক্লাবের সদস্য ছিলেন, এটা কিন্তু মাথায় রাখবে, এবং তাকে মহীশূরের বাঘ বলা হতো, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, মহীশূরের বাঘ। ঠিক আছে, এগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। নেক্সট দেখো, মধ্যযুগে চট্টগ্রামের প্রশাসনিক প্রধান ছুটি খান তার সভাকবিকে অনুবাদ করতে বলেছিলেন কি? উত্তরাবাই মহাভারত। এটা কিন্তু জাস্ট দেখে রাখবে। এখান থেকে দু একটা প্রশ্ন এমনি অন্য জায়গা থেকে দিয়ে দেয়, সেটা কোনো সমস্যা নেই, দু একটা প্রশ্ন সব পরীক্ষাতেই থাকে। দেখো, পরবর্তী কোন ভারতীয় প্রধানমন্ত্রী কার্যকালে ভারতবর্ষে পূর্ব দিকে তাকাও নীতি প্রণয়ন করেছিলেন? উত্তর হবে পিভি নরসিম্হা রাও। দেখো, এটা যদি আমি পলিটিতেও দিতে পারতাম, যাই হোক, দেখো 1991 সালে পিভি নরসিম্হা রাও সরকার এই নীতি গ্রহণ করেছিলেন। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর, বিশেষ করে এশিয়ান রাষ্ট্রসমূহের সাথে ভারতের অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক শক্তিশালী করার এর উদ্দেশ্য ছিল। তারপর হচ্ছে স্নায়ুযুদ্ধের অবসান। 1991 সালের অর্থনীতির উদারীকরণের পর ভারত তার বাণিজ্যিক পরিধি বাড়ানোর জন্য এই নীতি গ্রহণ করেছিল। ঠিক আছে, এগুলো জাস্ট মাথায় রাখবে। নেক্সট দেখো কি এসেছিল প্রশ্ন। নেক্সট প্রশ্ন এসেছিল, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে কখনো ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব করেনি? এটা কিন্তু মাথায় রাখবে, করেনি কে হবে? সুভাষচন্দ্র বোস করেছিলেন, দাদাভাই নৌরোজি করেছিলেন, উমেশচন্দ্র ব্যানার্জি করেছিলেন, প্রথমেই তিনি করেছিলেন, বাল গঙ্গাধর তিলক কিন্তু করেননি। ঠিক আছে, সুভাষচন্দ্র বসু তিনি কিন্তু দুবার হয়েছিলেন সভাপতি, একটা হচ্ছে 1938 সালে হরিপুরাতে এবং 1939 সালে ত্রিপুরীতে। তবে ত্রিপুরীতে জেতার পর তিনি কিন্তু রিজাইন করে দিয়েছিলেন। ঠিক আছে, দেখো দেখো আইএনসিটা কিন্তু আমাদের ভালো করে পড়তে হবে। আইএনসি থেকে কিন্তু প্রশ্ন দেবেই দেবে, বিভিন্ন অধিবেশনগুলো গুরুত্বপূর্ণ রয়েছে, সেই অধিবেশন থেকে কিন্তু প্রশ্ন অবশ্যই দেবে। দাদাভাই নৌরোজি তিনি তিনবার 1886, 1893, 1906 সালে কিন্তু হয়েছিলেন। তাকে ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যান বলা হয়, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। উমেশচন্দ্র ব্যানার্জি তিনি কিন্তু 1885 সালে যে প্রথম অধিবেশন হয়েছিল কংগ্রেস, সেটা কিন্তু তিনি প্রথম সভাপতি ছিলেন, এটা কিন্তু মাথায় রাখবে। এটা কোথায় ছিল? এটা হচ্ছে বোম্বাইতে হয়েছিল। পরবর্তী প্রশ্ন কি দিয়েছে দেখো, ভারতের প্রথম কাগজ কল কোথায় নির্মিত হয়? দেখো, এটা যদি স্টাডির দিকে তো দিতে পারতাম, এটা হচ্ছে শ্রীরামপুরে হয়। প্রথম কাগজ কল হচ্ছে শ্রীরামপুর হুগলিতে, প্রথম কার্পাস হয় হচ্ছে ঘুষুরি হাওড়াতে, চটকল হচ্ছে রিসরা হুগলি, লৌহ ইস্পাত হচ্ছে কুলটি বর্ধমান। ঠিক আছে, দেখো নেক্সট প্রশ্ন কি দিয়েছে। নেক্সট প্রশ্ন দিয়েছিল হচ্ছে ব্রিটিশ ভারতের সুপ্রিম কোর্টের প্রথম ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন, প্রধানমন্ত্রী বলছি, প্রথম বিচারপতি ছিলেন কে? উত্তর স্যার এলিজা ইম্পে। দেখো, এটা হচ্ছে 1773 সালে যে রেগুলেটিং অ্যাক্ট হয়েছিল, তার মাধ্যমে 1774 সালে কলকাতার সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়, এবং এই যে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়, এর প্রথম বিচারপতি ছিলেন কিন্তু স্যার এলিজা ইম্পে। ওকে, দেখো নেক্সট, এরপরে যে পরবর্তী যে প্রশ্নপত্র ছিল, সেটা কিন্তু একটু মানে এটা তো একটুখানি ব্লাডি টাইপের, ওটা কিন্তু আরোই ছিল, এই জন্য এটাকে আমি নিজেই টাইপিং করেছি যাতে সমস্যা না হয়। দেখো, গ্রেট আলেকজান্ডার এশিয়া বিজয় করে ভারতে প্রবেশ করেন কত সালে? এটা উত্তর হবে কি? অপশান নাম্বার বি, 336 থেকে 323 খ্রিস্টপূর্বাব্দে। ঠিক আছে, 563 থেকে 883 খ্রিস্টপূর্বাব্দে গুরুত্বপূর্ণ, কারণ এখানে কিন্তু গৌতম বুদ্ধের জীবনকাল, মানে তিনি 563 খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করেন এবং তার মৃত্যু হয় 483। 2500 থেকে 1500 হচ্ছে সিন্ধু সভ্যতার সময়কাল, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, এবং ভারত আক্রমণ কবে করেন আলেকজান্ডার? 326 খ্রিস্টপূর্বাব্দে। পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো, পরবর্তী প্রশ্ন বলছে, কোন সালে সুভাষচন্দ্র বসু কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচিত হন? দেখো, আমি বললাম যে কংগ্রেসের কিন্তু সেশনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা কিন্তু পড়তেই হবে। এটার উত্তর কী হবে? এটার উত্তর হবে অপশান নাম্বারে 1938। কোথায়? হরিপুরাতে। এবং 1900 ত্রিপুরীতে হয়, এবং তিনি বললাম যেটা পট্টবিশ্বরামাইয়া কে ছিলেন গান্ধীজির মানে মনোনীত প্রার্থী, তাকে হারিয়ে দেন, এবং পরবর্তীকালে গান্ধীজির সাথে মতবিরোধের কারণে তিনি কিন্তু রিজাইন করে দেন এবং ফরওয়ার্ড ব্লক স্থাপন করেন। ফরওয়ার্ড ব্লক কংগ্রেস ছাড়ার পর তিনি এত সালে ফরওয়ার্ড ব্লক গঠন করেন। ঠিক আছে, বলে দিলাম, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। তারপর দেখো, পরবর্তী প্রশ্ন কি এসেছিল, যে পলাশির যুদ্ধ বাধে যাদের মধ্যে, তারা হলো কি? একটা হচ্ছে লর্ড ক্লাইভ এবং হচ্ছে সিরাজের মধ্যে। সিরাজউদ্দৌলার মধ্যে কত? 1757 সালে পলাশির যুদ্ধ হয়। ঠিক আছে, 1757 সালে 23শে জুন। 23শে জুনটা মনে রাখবে একটুখানি, যদি ডেপথে প্রশ্ন দেয়, এটা কাদের মধ্যে হয়েছিল? রবার্ট ক্লাইভ এবং সিরাজউদ্দৌলার মধ্যে, এবং সিরাজউদ্দৌলা কিন্তু বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন, এটা কিন্তু মাথায় অনেক সময় পরীক্ষায় দেয়। ফলাফল হয়েছিল কি? মির্জাফর বিশ্বাসঘাতকতা করেন এবং নবাব সিরাজউদ্দৌলা কিন্তু পরাজিত হন, এবং ভারত ব্রিটিশ শাসনকালে মানে ভারতে কি যে ব্রিটিশের যে ভিত্তি স্থাপন, সেটা কিন্তু তখন থেকেই শুরু হয়। ওকে, চলে আসি পরবর্তী প্রশ্ন। দেখো কি বলছে, কে ঘোষণা করেন করবো অথবা মরবো, মানে করো অথবা মরো? এর উত্তর হবে কি? অপশন নাম্বারে গান্ধীজি। তিনি 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের এই সময় দিয়েছিলেন, এবং যেটা তোমাদের আগেই বললাম, করেঙ্গে ইয়া মরেঙ্গে, করবো অথবা মরো,
ডু অর ডাই। দেখো এখান থেকে প্রশ্ন আবার চলে এসেছিলো, মানে এটা হচ্ছে মূলত তোমাদের 2018 সালের প্রশ্ন এটা, ঠিক আছে। 1942 সালে 8ই আগস্ট বোম্বাইয়ের গোয়ালিয়র ট্যাঙ্কে কিন্তু এটা ভাষণ দেওয়া হয়। এটা তোমাদের বলে দিয়েছিলাম আগে। নেক্সট প্রশ্ন কী বলছে, নিম্নলিখিত বইগুলির মধ্যে কোনটি মহাত্মা গান্ধী লিখেছিলেন? দেখো এটা কী হবে, এটা হচ্ছে কনকোয়েস্ট অফ সেলফ। তারপর হচ্ছে ক্রিসেন্ট মুন, এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন। তারপর হচ্ছে ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট লিখেছেন ফিওদর দস্তয়েভস্কি। তারপর হচ্ছে ডিসেন্ট অফ মেন লিখেছেন চার্লস ডারউইন, ঠিক আছে। তারপরে আমাদের ছিল মোটামুটি তোমার যে সমস্ত পিওয়াইকিউ এসেছিলো সেগুলো। বাকি দেখো আরও বিগত আরও অনেক বছর, মানে 2012 সালের, ওগুলো দিয়ে কোনো লাভ নেই, কারণ এখানে এই ভিতর থেকে যে সমস্ত প্রশ্নগুলো আমি তোমাদের বললাম সেগুলোই এসছে ছোটো ছোটো করে, ঠিক আছে। সেগুলোর দিকে লাভ নেই। তো এগুলো তোমরা দেখলে বুঝলে যে কোন কোন জায়গাগুলো আমাদের বেশি বেশি করে পড়তে হবে। মধ্য ভারতের যেমন প্রাচীন ভারতের যেমন তোমাদের গুপ্ত সাম্রাজ্য, মৌর্য সাম্রাজ্য, মধ্য ভারতের সুলতানি যুগ, তারপরে হচ্ছে তোমাদের মোগল সাম্রাজ্য। আধুনিক ভারত তো পুরোই পড়তে হবে। আধুনিক ভারতটা কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, সেখান থেকে ভালো ভালো প্রশ্ন দেয়। আধুনিক ভারতে তোমাদের আইএনসির যে সেশনগুলো, বিভিন্ন বিদ্রোহগুলো কাদের মধ্যে হয়েছিল সেগুলো ভালো করে পড়তে হবে, ঠিক আছে। তো ইতিহাসের থেকে আমরা কিন্তু জানতে পারলাম আমাদের কী কী পড়তে হবে। বৌদ্ধ জৈন ধর্ম খুব গুরুত্বপূর্ণ, সেখান থেকে তার সঙ্গীতগুলো পড়তে হবে। তো আমরা কিন্তু ইতিহাসের মোটামুটি বিশ্লেষণ করে দিলাম। এরপরে আমি একটা ক্লাস মানে কি একটা ভিডিও দেবো, এবং তার মাধ্যমে তোমাদের আমি একটা শিট দিয়ে দেবো। সেই শিটের মধ্যে তোমাদের কী থাকবে যে কোন চ্যাপ্টার থেকে কতগুলো প্রশ্ন এসছে বা কোন চ্যাপ্টারগুলো তোমাদের আগে আগে পড়তে হবে, সেগুলো কিন্তু আমি একবার আলোচনা করে দেবো, ঠিক আছে। তো এই ছিল তোমাদের সম্পূর্ণ ইতিহাসের যে পিওয়াইকিউ বিশ্লেষণ। তোমরা জানতে পারলে যে কেমন ধরনের প্রশ্ন এসেছিলো বা কেমন কোন প্রশ্ন আসতে পারে, সেগুলো কিন্তু একেবারে আলোচনা করে দিলাম। আর তোমরা যারা সেই ফ্রি ব্যাচের ভিডিওটা দেখোনি, সেটা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখেছো, তাহলে বুঝতে পারবে আমরা কীভাবে আমাদের ব্যাচটাকে এক্সিকিউট করব। আর এরপরে আমরা পলিটির পিওয়াইকিউটা নিয়ে আসবো, ঠিক আছে। আর আজকে ক্লাসের পিডিএফটা তোমরা কোথায় পাবে? পিডিএফটা আমাদের টেলিগ্রামে পাবে। তবে তার আগে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর টেলিগ্রামের লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।